আচ্ছা কার্যপত্র, এই কার্যপত্রের বেসিক ম্যাথগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, তাই না বলো? কার্যপত্রের বেসিক ম্যাথ হলো সমন্বয় জাবেদা করো, আর কি করো? কার্যপত্র প্রস্তুত করো। এই তো সমন্বয় জাবেদা করা, কার্যপত্র প্রস্তুত করা, এগুলো অলরেডি ডান। আমরা এখানে যারা আছি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এই বেসিক রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করেছি, রাইট? আচ্ছা আজকে আমরা কিছু এক্সেপশন নিয়ে আলোচনা করবো, ওকে? এই অধ্যায়ের আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে কার্যপত্র অধ্যায়, এই কার্যপত্র অধ্যায়ে আমরা কয় রকমের জাবেদা করি বা কয় রকমের দাখিলা করি, ওকে? তো কার্যপত্র অধ্যায়ে আমরা 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা কার্যপত্র প্রস্তুত করি, রাইট? আর কার্যপত্র প্রস্তুত করা ছাড়াও আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট, সেটা হলো দাখিলা দেয়া। তো সাধারণত সমন্বয় দাখিলা এটা কমন রিকোয়ারমেন্ট, প্রায় প্রতিটা ম্যাথের মধ্যেই কিন্তু সমন্বয় দাখিলা থাকে, তাই না বলো? কারণ কার্যপত্র কমপ্লিট করতে গেলে অবশ্যই আমাদের কিসের প্রয়োজন হয়? সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। তো সমন্বয় দাখিলা তো আছেই, এটা ছাড়াও আরও কিছু দাখিলা আমরা এই অধ্যায়ে করি। তো সব মিলিয়ে আমরা এই অধ্যায়ে কী কী দাখিলা করি দেখো। সমন্বয় দাখিলা করি, আর কি করি? বিপরীত দাখিলা করি, আর কি করি? সমাপনী দাখিলা করি, ওকে? তাহলে এই কার্যপত্র অধ্যায়ে আমরা মোট কয় রকমের দাখিলা করব? 3 রকমের দাখিলা। কি কি স্যার? সমন্বয় দাখিলা, বিপরীত দাখিলা, সমাপনী দাখিলা, ওকে? আচ্ছা সমন্বয় দাখিলা কিভাবে করতে হয় এটা আমরা একদম বেসিক ক্লাসে শিখেছিলাম এবং প্রায় প্রতিটা ম্যাথেই আমরা সমন্বয় দাখিলা দিয়েছি, তাই না? তো কিছু কিছু ম্যাথে সমন্বয় দাখিলার পাশাপাশি তোমাকে বিপরীত দাখিলা দিতে বলতে পারে, আবার কিছু কিছু ম্যাথে তোমাকে সমন্বয় দাখিলার পাশাপাশি সমাপনী দাখিলাও দিতে বলতে পারে, ওকে? তো এখন তুমি যদি পারফেক্টলি এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে চাও, যদি তুমি এমন প্রিপারেশন নিতে চাও যে টিচার যে কোনো কোয়েশ্চেন করুক আমি পারবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে বিপরীত দাখিলা এবং সমাপনী দাখিলাগুলোকে কভার করতে হবে, ওকে? তো আমাদের আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল, আমরা এই দুটো এক্সেপশন নিয়ে আলোচনা করব। সমাপনী দাখিলা তো কমন, সবাই পারে, বাট বিপরীত দাখিলা এটা কি জিনিস, কিভাবে দিতে হয়, কিভাবে করতে হয়, কখন করতে হয় না। সেম সমাপনী দাখিলা কি জিনিস, এটা কখন করতে হয় না। তো এই বিষয়গুলো আমরা আজকে ডিসকাস করব, ওকে? তাহলে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কয়টা বলো তো? 2টা, নো 3টা না, কয়টা? 2টা, কারণ সমন্বয় দাখিলা তো আমরা সবাই জানি এবং এগুলো নিয়ে ওই বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা বিপরীত দাখিলা নিয়ে আলোচনা করব, আর কি নিয়ে? সমাপনী দাখিলা নিয়ে। বাট দুইটাকে কি একসাথে আলোচনা করা যাবে বলো? না। তাহলে আমাদের এখন যেই আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি স্যার? বিপরীত দাখিলা। এই বিপরীত দাখিলাটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে কি বলতে পারি বলো তো? রিভার্সিং এন্ট্রিজ, বা রিভার্সিং এন্ট্রিজ, ওকে? রিভার্স করা অর্থাৎ উল্টে দেয়া, বিপরীত করা। তাহলে আমরা যে জাবেদাগুলোকে উল্টে দিই, যে দাখিলাগুলোকে উল্টে দিই, ডেবিটটাকে ক্রেডিটে লিখি, ক্রেডিটটাকে ডেবিটে লিখি, সেটা কি বলা হয় কি স্যার? বিপরীত দাখিলা, ওকে? জাস্ট আমি একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, ধরো এখানে একটা সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা দেশ। এখন সমন্বয় জাবেদার মধ্যে কি বললো? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, রাইট? এটা একটা দাখিলা। এখন আমি যদি এটাকে উল্টা করে লিখি, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট, তাহলে এটা কি হয়ে যাবে? বিপরীত দাখিলা। যদি আমি এটাকে উল্টে দিই, অবচয় ডেবিটে আছে, অবচয়কে কি করব? ক্রেডিট, আর পুঞ্জীভূত অবচয়কে ডেবিট, তাহলে কি হয়ে যাবে? বিপরীত দাখিলা। এই যে এখানে যেটা আছে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, উল্টে দিলাম, বিমা খরচ অগ্রিম বিমা ডেবিট হয়ে যাবে আর বিমা খরচ কি? ক্রেডিট। কি হয়ে গেল? বিপরীত দাখিলা। অনুপার্জিত সেবায় ডেবিট আছে, সেবায় ক্রেডিট আছে। আমি যদি উল্টা করে দিই, সেবাইকে ডেবিট করে দিলাম, অনুপার্জিত সেবাইকে ক্রেডিট করে দিলাম, বলো তো এটা কি হয়ে যাবে? বিপরীত দাখিলা, তাই না? তাহলে সমন্বয় দাখিলার জাবেদাগুলোকে আমি যদি উল্টা করে দিই, ডেবিটটাকে ক্রেডিট, ক্রেডিটটাকে ডেবিট, এটাকে কি বলা হয়? বিপরীত দাখিলা। তো আমার এই কথাটা শুনে অনেকে খুব খুশি হয়ে গেছে, ওয়াও কত ইজি, যে সমন্বয় দাখিলারগুলারে কি করে দিব? উল্টে দিব, জাস্ট উল্টে দিব, রুটি ভাজার মতো নাকি? তাহলে এটা কি হয়ে যাবে? বিপরীত দাখিলা হয়ে যাবে, তাই না? আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে বিপরীত দাখিলা হলো কি স্যার? সমন্বয় দাখিলাগুলোকে উল্টে দেয়া, ওকে? এটা হলো একদম মেইন কনসেপ্ট। তবে এখানে কথা আছে। কথাটা কি দেখো, এই যে এখানে বিপরীত দাখিলার যে সংজ্ঞাটা, তো এখানে বলা হয়েছে কি
যে বিপরীত দাখিলা দেয়া হয় সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে। তা আমরা যদি বিপরীত দাখিলা দেই, আমরা কার উপর ভিত্তি করে বিপরীত দাখিলা দিব? সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে দিব। তো একটু আগে আমরা যেটা দেখলাম যে সমন্বয় দাখিলাগুলোকে উল্টে দিলেই বিপরীত দাখিলা হয়ে যায়, কথাটা রাইট। তবে তবে সবগুলো সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দেয়া যাবে না। সবগুলো সমন্বয় জাবেদার জন্য বিপরীত দাখিলা দেয়া যাবে না। তুমি যতগুলো সমন্বয় দাখিলা দিয়েছ সবার জন্যই বিপরীত দাখিলা দিবা, সবাইকে উল্টে দিবা, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, সমন্বয় দাখিলায় যারা আছে তাদের জন্যই দিবা, তবে কারো কারো জন্য বিপরীত দাখিলা হবে আর কারো কারো জন্য বিপরীত দাখিলা হবে না। ওকে, এটাই এখানে বলা হয়েছে যে সকল সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দেয়া যাবে না। তাহলে আমরা সমন্বয় দাখিলা দিব, দেন সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে কি দিব? বিপরীত দাখিলা দিব। তবে সবগুলো সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দেয়া যাবে না। ওকে, তাহলে আমরা কার জন্য বিপরীত দাখিলা দিব বলো তো? এটা আমাদের জানা উচিত নাকি উচিত না? উচিত। তাহলে সমন্বয় দাখিলার কোন কোন দাখিলার জন্য আমরা বিপরীত দাখিলা দিব? দেখো, তার একটা লিস্ট আমরা দেখি। বকেয়ায়, সমন্বয় দাখিলার মধ্যে যদি বকেয়ায় থাকে, এই বকেয়ায়ের জন্য আমরা কি দিব? বিপরীত দাখিলা দিব। যদি বকেয়া ব্যয় থাকে এটার জন্য আমরা বিপরীত দাখিলা দিব। যদি অগ্রিম আয় থাকে এটার জন্য আমরা কি করব? বিপরীত দাখিলা দিব। যদি অগ্রিম ব্যয় থাকে এটার জন্য আমরা বিপরীত দাখিলা দিব। আর যদি সাপ্লাইস থাকে এটার জন্য আমরা বিপরীত দাখিলা দিব। তবে প্রথম চারটা কনফার্ম, আর এই যে 5 নাম্বার যেটা সাপ্লাইস, এটাকে নিয়ে কারো কারো ডাউট আছে। কেউ কেউ বলে হ্যাঁ সাপ্লাইজের জন্য বিপরীত দাখিলা দিতে হবে, আর কেউ কেউ বলে যে না সাপ্লাইজের জন্য বিপরীত দাখিলা দেওয়ার দরকার নেই। তো আমরা ধরে নিলাম যে আমরা সাপ্লাইসের জন্য কি দিব? বিপরীত দাখিলা দিব। তাহলে দেখো, সমন্বয় দাখিলা তুমি দেওয়ার পর যদি বিপরীত দাখিলা দাও, সেক্ষেত্রে তুমি কি সবগুলো সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দিবা বলো? না, সবগুলো সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দেওয়া যাবে না। আমরা এখানে লিস্ট করলাম কয়টা? 5টা। কয়টা আইটেম? 5টা। এই 5টা আইটেমের জন্য আমরা কি করব? বিপরীত দাখিলা দিব। অর্থাৎ সমন্বয় দাখিলার ভিতর, সমন্বয় জাবেদার ভিতর যদি বকেয়া আয় থাকে তাহলে আমরা বিপরীত দাখিলা দিব। যদি বকেয়া ব্যয় থাকে আমরা বিপরীত দাখিলা দিব। যদি অগ্রিম আয় থাকে আমরা বিপরীত দাখিলা দিব। যদি অগ্রিম ব্যয় থাকে তাহলেও আমরা বিপরীত দাখিলা দিব। আর যদি সাপ্লাইস থাকে তাহলে আমরা বিপরীত দাখিলা দিব। তাহলে আমার সাথে একটু বলো স্যার, বিপরীত দাখিলা দেওয়া হয় কয়টা কারণে? 5টা। বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, সাপ্লাইস, রাইট? এই 5টার জন্য আমরা বিপরীত দাখিলা দিব। ওকে, তবে এখানে আরেকটা কথা আছে। দেখো, 1 নাম্বার কথা, সমন্বয় দাখিলা সবার জন্য বিপরীত দাখিলা দেয়া যাবে না। কয়টার জন্য দিতে হবে? 5টা। এবার 2 নাম্বার কথা, এই 5টার জন্য আমরা বিপরীত দাখিলা দিব, তবে শর্ত হলো এরা যেখানে থাকার কথা ওই দিকে থাকতে হবে। যে দিকে থাকার কথা ঠিক ওই দিকেই থাকতে হবে। আচ্ছা, বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা স্যার, তোমরা বলো তো, এই যে বকেয়া আয়, এই বকেয়া আয়কে আমরা কি আয় বলি নাকি সম্পদ বলি? বলো, বকেয়া আয়কে আমরা কি বলি? সম্পদ। সো বকেয়া আয় এটা কি কোন দিকে থাকা উচিত? ডেবিট দিকে থাকা উচিত। ওকে, তার মানে বকেয়া আয় এটা সম্পদ, এটা ডেবিটে থাকা উচিত। তো যদি সমন্বয় জাবেদার মধ্যে বকেয়া আয় ডেবিটে থাকে তাহলে আমরা বকেয়া আয়ের জন্য বিপরীত দাখিলা দিব। আর যদি বকেয়া আয় ডেবিট দিকে না থাকে, ক্রেডিটে থাকে, তাহলে কিন্তু আমরা বিপরীত দাখিলা দিব না। তাহলে দেখো, বকেয়া আয়ের জন্য আমরা বিপরীত দাখিলা দিব, তবে শর্ত হলো যেহেতু বকেয়া আয় সম্পদ, সো বকেয়া আয়কে ডেবিটে থাকতে হবে। যদি বকেয়া আয় ক্রেডিটে থাকে তাহলে আর বিপরীত দাখিলা দেয়া যাবে না। ওকে, আবার আসো আমি বকেয়া ব্যয়ের কথা যদি বলি, বকেয়া ব্যয়। আচ্ছা, বকেয়া ব্যয় কি ব্যয় নাকি দায়? বকেয়া ব্যয় হচ্ছে দায়। সো বকেয়া ব্যয় কোথায় থাকা উচিত? ক্রেডিট দিকে থাকা উচিত। তো যদি বকেয়া ব্যয় ক্রেডিট দিকে থাকে তাহলে আমরা বকেয়া ব্যয়ের জন্য বিপরীত দাখিলা দিব। আর বকেয়া ব্যয় যদি ডেবিটে থাকে তাহলে কি জায়গা মতো আছে? না, তাহলে কিন্তু আর আমরা বকেয়া ব্যয়ের জন্য বিপরীত দাখিলা দিব না। সেইমভাবে যদি আমরা বলি অগ্রিম আয়, স্যার অগ্রিম আয় এটা কি আয়? না, অগ্রিম আয়টা কি বলো তো? দায়। তো যেহেতু অগ্রিম আয় দায়, সো অগ্রিম আয় কোথায় থাকা উচিত? ক্রেডিট দিকে থাকা উচিত। কোথায় থাকা উচিত?
তো অগ্রিম আয় বা অনুপার্জিত আয় যদি ক্রেডিট দিকে থাকে তাহলে আমরা অগ্রিম আয় বা অনুপার্জিত আয়ের জন্য কি দিব? বিপরীত দাখিলা দিব। আর যদি অগ্রিম আয় ডেবিটে থাকে তাহলে দিব না, উল্টা দিকে থাকলে দিব না। অগ্রিম ব্যয়টা কি স্যার? ব্যয়? নো, অগ্রিম ব্যয়টা কি বলো? সম্পদ। তাহলে অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ, সো অগ্রিম ব্যয় কোন দিকে থাকা উচিত বলো দেখি? ডেবিট দিকে থাকা উচিত। অগ্রিম ব্যয় কোন দিকে থাকা উচিত? ডেবিট দিকে থাকা উচিত। যদি সমন্বয় দাখিলার মধ্যে অগ্রিম ব্যয় ডেবিটে থাকে তাহলে আমরা ওই অগ্রিম ব্যয়ের জন্য বিপরীত দাখিলা দিব। আর যদি ক্রেডিটে থাকে তাহলে কি আমরা দিব না? তাহলে কিন্তু আমরা বিপরীত দাখিলা দিব না। আচ্ছা, সাপ্লাইজ বলো তো স্যার, সাপ্লাইজটা কি? সাপ্লাইজ এটা কি? সম্পদ। ওকে, সাপ্লাইজ হচ্ছে সম্পদ, সো সাপ্লাইজ কোন দিকে থাকা উচিত? ডেবিট দিকে থাকা উচিত। তো সমন্বয়ের মধ্যে যদি সাপ্লাইজ ডেবিট দিকে থাকে তাহলে আমরা বিপরীত দাখিলা দিব। আর যদি ডেবিটে না থাকে, ক্রেডিটে থাকে, তাহলে আমরা বিপরীত দাখিলা দিব না। বুঝতে পারলাম? আচ্ছা স্যার, তাহলে আমি তোমাদেরকে যা বুঝাতে চেয়েছি সেটা হলো আমরা যে বিপরীত দাখিলা দিই, এই বিপরীত দাখিলাটা আমরা কার উপর ভিত্তি করে দিই? সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে দিই। তবে সবগুলো সমন্বয় দাখিলার জন্য আমরা কি বিপরীত দাখিলা দিব? উত্তর হলো না, সবগুলো সমন্বয় দাখিলার জন্য আমরা বিপরীত দাখিলা দিব না। তাহলে কাদের জন্য দিব? এই যে 5টা আইটেম, এদের জন্য দিব। ওকে, সমন্বয় দাখিলার কয়টা আইটেমের জন্য? 5টা আইটেমের জন্য দিব। এরা কারা? এরা হলো বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, আর কি? সাপ্লাইজ। এই 5টা আইটেম যদি সমন্বয়ে থাকে তাদের জন্য আমরা বিপরীত দাখিলা দিব। তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো এই 5টা আইটেম যেদিকে থাকার কথা ঠিক ওই দিকেই থাকতে হবে। যদি বিপরীত দিকে থাকে তাহলে কিন্তু আমরা বিপরীত দাখিলা দিব না। ওকে, যেমন বকেয়া আয় সম্পদ ডেবিটে থাকার কথা, ডেবিটে থাকলে বিপরীত দাখিলা দিব, কিন্তু ক্রেডিটে থাকলে বিপরীত দাখিলা দিব না। এরকম প্রত্যেকটার জন্য। এখন বলো তোমরা কি ক্লিয়ার? তাহলে বিপরীত দাখিলা মানে কি? সমন্বয় দাখিলাকে উল্টে দেয়। বিপরীত দাখিলা কার উপর ভিত্তি করে দিতে হয়? সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে দিতে হয়। বিপরীত দাখিলা কি সবগুলো সমন্বয় দাখিলার জন্য দেওয়া হয়? উত্তর হলো না। কয়টার জন্য? 5টার জন্য। তবে এই 5টার জন্য একটা শর্ত প্রযোজ্য, তারা জায়গা মতো থাকতে হবে। ভিন্ন জায়গায় থাকলে বিপরীত দাখিলা দেওয়া যাবে না। ওকে স্যার, দেখো আমি একই কথা বারবার রিপিট করতেছি কেন? যাতে তোমাদের মধ্যে বিন্দু মাত্র কনফিউশন না থাকে। ওকে, দ্যাটস ওয়াই। এখানে বোরিং হওয়ার কিছু নেই। ওকে, জাস্ট কোঅপারেট করো। আর যারা আমার ভিডিও দেখো তারাও কোঅপারেট করো। ওকে, একটু ধৈর্য নিয়ে দেখো। যারা বিগিনার বা লার্নার তাদের জন্য এই ক্লাসগুলো বেসিক ক্লাস। হ্যাঁ, এরপরে আমরা ইন ফিউচার ওয়ান শট ক্লাস করব। এক ক্লাসে পুরো চ্যাপ্টার শেষ করে দিব। এটা ওয়ান শট, ওটা হবে অ্যাডভান্স যারা, তাদের জন্য। বাট যারা বিগিনার, জীবনেও এই অধ্যায়টা করো নাই, তাদের জন্য তো মানে এই ক্লাসগুলোই বেশি ইফেক্টিভ, তাই না? হ্যাঁ স্যার বলো। আচ্ছা যাও, ঠিক আছে। তো চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, যে আমরা কিভাবে বিপরীত দাখিলাটা দিচ্ছি, কাদের জন্য দিচ্ছি, কার উপর ভিত্তি করে দিচ্ছি, কখন দিচ্ছি না। ওকে, তার একটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন এখানে আমরা দেখে নিই। ওকে, আচ্ছা স্যার, আমরা এখানে যারা আছে অলরেডি আমরা জেনে গেছি যে আমরা বিপরীত দাখিলা দিব কার উপর ভিত্তি করে? সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে, রাইট? তার মানে আগে আমরা সমন্বয় দাখিলাগুলো করে নিব, অ্যান্ড দেন ওইগুলোর উপর ভিত্তি করে আমরা কি দিব? বিপরীত দাখিলা দিব। ধরো আমরা সমন্বয় দাখিলা করে ফেলছি, আমাদের সমন্বয় দাখিলাগুলো এখানে দেয়া আছে। এখন আমরা কি করতে চাই? বিপরীত দাখিলা করতে চাই। ওকে, তাহলে তোমরাই বলো তো স্যার, বিপরীত দাখিলা কি সবার জন্য দিব? না। তাহলে আমরা কাকে খুঁজবো? বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, সাপ্লাইজ। কয়টা? এই 5টাকে খুঁজবো। এর বাইরে যারা আছে তাদের জন্য কি দিব? না। ওকে ফাইন, তাহলে আসো 1 নম্বর সমন্বয় জাবেদা দেখি। আচ্ছা, 1 নম্বর সমন্বয় জাবেদাটা কি? বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। ওকে, এখানে বকেয়া বেতনটা কি? বকেয়া ব্যয়। বকেয়া বেতন কি? বকেয়া ব্যয়, তাই না? বকেয়া ব্যয় বা বকেয়া বেতন এটা কি? দায়। কোথায় থাকা উচিত? ক্রেডিট। আছে কোথায়? ক্রেডিট। তাহলে বলো তো বিপরীত দাখিলা হবে নাকি হবে না? ইয়েস, হবে। তাহলে 1 নাম্বারটার জন্য বিপরীত দাখিলা হবে। ওকে, আচ্ছা কি হবে? আমরা জাস্ট উল্টা করে দিব। এখানে বকেয়া বেতন হিসাব ডেবিট আর
বেতন হিসাব ক্রেডিট, বাস হয়ে গেল আমার বিপরীত দেখিলাম। ওকে, আচ্ছা এবার আসো আমরা দ্বিতীয়টা দেখি। বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। আচ্ছা এখানে তোমরাই বলো অগ্রিম বীমাটা কি ব্যয় না অগ্রিম ব্যয়? অগ্রিম ব্যয়ের জন্য বিপরীত দাখিলা হয় নাকি হয় না? হয়। তবে শর্ত হলো অগ্রিম বীমা বা অগ্রিম ব্যয় সম্পদ এটা ডেবিটে থাকতে হবে। বাট আছে কোথায়? জায়গা মতো আছে না। তাহলে দেখো যদিও অগ্রিম বীমাটা অগ্রিম ব্যয়, এটার জন্য বিপরীত দাখিলা হওয়া উচিত, বাট এটা জায়গা মতো নাই। যে জায়গায় থাকা উচিত ডেবিটে থাকা উচিত ডেবিটে নেই, আছে উল্টা দিকে ক্রেডিট দিকে। তাহলে এটার জন্য আমরা কি বিপরীত দাখিলা দিব বলো? না, এটার জন্য আমরা বিপরীত দাখিলা দিব না। তাহলে দেখো কনফিউজড হওয়ার কিছু আছে? যদিও এটা অগ্রিম ব্যয়, বাট এটা জায়গা মতো না থাকার কারণে এটার জন্য আমরা বিপরীত দাখিলা দিব না। ওকে স্যার, এরপরেরটা যদি আমরা দেখি অনাদায়ী সুদ। আচ্ছা অনাদায়ী মানে কি? বকেয়া আয়। অনাদায়ী মানে আদায় করা যায় নাই যে আয়টা, ওইটাকে আমরা কি বলি? অনাদায়ী। তার মানে বকেয়া আয়। তাহলে অনাদায়ী সুদ মানে কি? বকেয়া আয়। তাহলে বকেয়া আয় কি? সম্পদ। এটা ডেবিটে থাকার কথা, আছে কোথায়? ডেবিট, তাই না? আর সুদ আয় ক্রেডিট। তাহলে বলো এই যে অনাদায়ী সুদ বা বকেয়া আয়, এটার জন্য বিপরীত দাখিলা হওয়া উচিত নাকি উচিত না? উচিত। এটা কোথায় থাকা উচিত? ডেবিটে। ডেবিটে আছে? ইয়েস। তাহলে বলো তো এই 3 নম্বর লেনদেনের জন্য বিপরীত দাখিলা হবে নাকি হবে না? ইয়েস হবে। তাহলে এটা অনাদায়ী সুদ মানে বকেয়া আয়, এটা ডেবিটে থাকা উচিত, ডেবিটেই আছে, সো এটার জন্য বিপরীত দাখিলা হবে। তাহলে আমরা কি করব? জাস্ট উল্টে দিব, তাই না? সুদ আয় হিসাবটাকে কি করে দিব? সুদ আয় হিসাব এটাকে আমরা কি করে দিব? ডেবিট। আর অনাদায়ী সুদটাকে আমরা কি করে দিব স্যার? ক্রেডিট। অনাদায়ী সুদ হিসাব ক্রেডিট। আমরা কি বুঝতে পারলাম এখানে যারা আছে? ইয়েস, খুবই সহজ, তাই না? আচ্ছা এরপরে আসো 4 অনুপার্জিত সেবা আয়। স্যার অনুপার্জিত মানে কি? অগ্রিম আয়। অনুপার্জিত মানে কি? অগ্রিম আয়। অগ্রিম আয়কে আমরা অগ্রিম আয়ও বলি, আবার আদর করে অনুপার্জিত আয়ও বলি, একই কথা, রাইট? তাহলে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় এটার জন্য বিপরীত দাখিলা হওয়া উচিত নাকি উচিত না? উচিত। তবে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এটার দায় ক্রেডিটে থাকা উচিত, আছে কোথায়? জায়গা মতো আছে বলো? না। তা যদিও এটা অগ্রিম আয়, বাট এটা আছে কোথায়? ডেবিটে। জায়গা মতো নাই, দ্যাটস ওয়াই এটার জন্য আমরা বিপরীত দাখিলা দিব না। ওকে স্যার। আচ্ছা সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। এই যে জাবেদাটা দেখো, এই জাবেদা আর এই জাবেদা হুবহু একই না? সরি, মানে আইটেমগুলো সেম, বাট জাবেদাটা কি সেম না? জাবেদাটা মানে ডিফারেন্ট, বাট আইটেমগুলো কিন্তু সেম। অ্যান্ড এইখানে আমি বিপরীত দাখিলা দেই নাই। কেন দেই নাই? অনুপার্জিত সেবা এটা ক্রেডিটে থাকা উচিত যেহেতু এটা দায়, বাট আছে ডেবিটে, ভিন্ন দিকে আছে, এর জন্য দেই নাই। কিন্তু এইখানে অনুপার্জিত সেবা আয় এটা কি? দায়, ক্রেডিটে থাকার কথা, আছে কোথায়? তাহলে বলো হবে নাকি হবে না? তাহলে অনুপার্জিত সেবা আয় মানে কি? অগ্রিম আয়। অগ্রিম আয় কি? দায়। কোথায় থাকা উচিত? ক্রেডিটে। আছেও কোথায়? ক্রেডিটে। সব শর্ত ফুলফিল হয়েছে, তাই না? পূরণ হয়েছে। সো আমরা এখানে সমাপনী দাখিলা বিপরীত দাখিলা দিব নাকি দিব না বলো? ইয়েস দিব। তাহলে আমরা জাস্ট উল্টা করে দিব। অনুপার্জিত, আমরা এখানে কি লিখব? অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। আমরা কি বুঝতে পারলাম স্যার? অনেক ইজি না বলো? কোনো কনফিউশন কাজ করতেছে? নো। আচ্ছা অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। আচ্ছা তোমরা বলো তো অগ্রিম ভাড়া এটা কি? নো, অগ্রিম ভাড়াটা কি? অগ্রিম ব্যয়। আচ্ছা অগ্রিম ব্যয়ের জন্য বিপরীত দাখিলা হয় নাকি হয় না? শর্ত কি? এটা সম্পদ ডেবিটে থাকতে হবে, আছে কোথায়? তাহলে বলো আমরা কি বিপরীত দাখিলা দিব? ইয়েস দিব। যেহেতু অগ্রিম ভাড়াটা হচ্ছে অগ্রিম ব্যয়, এটা সম্পদ ডেবিটে থাকা উচিত, আছেও কোথায়? ডেবিটে। দ্যাটস ওয়াই আমরা এটার জন্য কি করব? বিপরীত দাখিলা দিব। তাহলে জাস্ট উল্টে দিব, তাই না? তাহলে ভাড়া হিসাব, আচ্ছা আমরা কি লিখব? ভাড়া হিসাব ডেবিট, আর কি লিখব? অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট।
ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো স্যার? ওকে, এরপরে কি বললো? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আচ্ছা বলো, এখানে কোনো ওই যে 5টা আইটেম এর মধ্যে কেউ আছে? অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, সাপ্লাইজ, এই টাইপের কিছু এখানে আছে? তাহলে বলো তো এখানে কি বিপরীত দাখিলা হবে এই জাবেদার জন্য? না। আচ্ছা, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, বলো তো এই সমন্বয়ের জন্য কি হবে? না, হবে না। কেন হবে না? কারণ এগুলো লিস্টের বাইরে। এগুলা কি লিস্টের বাইরে। বুঝতে পেরেছ? তো এই যে আমরা একটা এক্সাম্পল দেখলাম, উদাহরণ। এখন বলো কারো মধ্যে কি বিন্দুমাত্র কনফিউশন আছে যে আমি কার জন্য বিপরীত দাখিলা দিব, কখন দিব, কার উপর ভিত্তি করে দিব? কোনো রকম কনফিউশন আছে? না। আচ্ছা, সাপ্লাইজ এখানে নাই, থাকলে ওটা ওই যে সাপ্লাইজ থাকলে দিব। তবে সাপ্লাইজ কোন দিকে থাকতে হবে বলো? সাপ্লাইজ সম্পদ, সাপ্লাইজ কোথায় থাকতে হবে? ডেবিট। সাপ্লাইজ যদি ডেবিটে থাকে তাহলে আমরা কি করব? বিপরীত করে দিব। সাপ্লাইজ ক্রেডিট হবে, সাপ্লাইজ খরচ ডেবিট হয়ে যাবে বিপরীত দাখিলায়, তাই না? আর সাপ্লাইজ যদি ক্রেডিটে থাকে তাহলে কিন্তু আমরা দিব না বিপরীত দাখিলা। ওকে স্যার? শুধু ভাড়া ব্যয়, আর অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ। ওকে স্যার, সবাই কি বুঝতে পেরেছো? ওকে, ডান। কারো কোনো কোয়েশ্চেন? নো। আচ্ছা, তাহলে আমরা বিপরীত দাখিলা শিখে গেলাম, তাই না? আচ্ছা স্যার, তো আমরা তো একটা এক্সাম্পল দেখলাম, রাইট? এখন আসো, এটা একটা মানে কোয়েশ্চেন যার একটা সলিউশনের পার্ট আমি এখানে ক্রপ করে নিয়ে আসছে। কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে বলছে সমন্বয় দাখিলা করো, তো আমরা সমন্বয় দাখিলা করে ফেলছি। ওকে, ডান। এখন ধরো আমাদেরকে বলল যে এই যে সমন্বয় দাখিলা করেছো, এই সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে একটা বিপরীত দাখিলা প্রস্তুত করো। ওকে, ধরো খতে বলেছিল সমন্বয় দাখিলা করো, কতে বললো বিপরীত দাখিলা করো। আচ্ছা, আমরা কিন্তু সবসময় ক আগে করি, দেন খ করি, দেন গ করি, তাই না? প্রেজেন্টেশনের সময় এটা ঠিক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমার আগে খ করে দেন ক করা উচিত। হ্যাঁ, যেমন ধরো এই যে এই ক্ষেত্রে কোয়েশ্চেনে কতে যদি বলে বিপরীত দাখিলা করো, খতে যদি বলে সমন্বয় দাখিলা করো, তাহলে বলো তুমি আগে কোনটা করবা? খ করবা সমন্বয় দাখিলা, দেন কি করবা? ক। তাহলে কর জন্য একটা পেজ খালি রাখবা, দেন অন্য পেজে গিয়ে খ করে ফেলবা। ওকে, তাহলে ধরো আমরা আগে খ করে ফেললাম, সেটা কি সমন্বয় দাখিলা। এখন আমরা ক করব, কতে কি করব বলো তো? বিপরীত দাখিলা। তাহলে আমরা সেম ভাবে একটা সাধারণ জাবেদার ছক আঁকবো, হেডলাইন টেডলাইন এভরিথিং। ওকে, তাহলে আমরা কি লিখবো? আলিফ এন্টারপ্রাইজ, আলিফ এন্টারপ্রাইজ এর বিপরীত দাখিলা। ওকে, বিপরীত দাখিলা। আচ্ছা, তো আমরা এখন যে ছকটা আঁকবো, স্যার ছকটা কিসের ছক হবে বলো তো? দাখিলা মানে কি বলো তো সবাই? দাখিলা মানে জাবেদা। কি জাবেদা? সাধারণ জাবেদা। কি জাবেদা স্যার? সাধারণ জাবেদা। তাহলে আমরা সাধারণ জাবেদার ছক আঁকবো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে স্যার, আমরা একটা সাধারণ জাবেদার ছক আঁকলাম। কত সাল? 2018 ইং। এবার আসো আমরা বিপরীত দাখিলা দেখি। ওকে, তো একটু খেয়াল করো, তারিখ কত? ডিসেম্বর 31। প্রত্যেকটা জাবেদার তারিখ কিন্তু ডিসেম্বর 31। ওকে, ফার্স্ট জাবেদাটা কি? সাপ্লাইজ আছে না? প্রথম জাবেদা কি আছে বলো? সাপ্লাইজের জন্য আমরা বিপরীত দাখিলা দেই নাকি দেই না? দেই। তবে কন্ডিশন হলো সাপ্লাইজ একটা সম্পদ, এটা ডেবিটে থাকতে হবে। আছে কোথায়? ক্রেডিটে। সাপ্লাইজ কোথায় আছে? তাহলে যদিও এখানে সাপ্লাইজ আছে, বিপরীত দাখিলা হওয়ার কথা, বাট আমরা কি দিব বলো? দিব না। কেন দিব না? বিকজ সাপ্লাইজ জায়গা মতো নাই। সো এটার জন্য আমরা বিপরীত দাখিলা দিব না। আচ্ছা, এরপরে কি? অবচয়, পুঞ্জীভূত অবচয়। এটা তো লিস্টের মধ্যেই পড়ে না। বিপরীত দাখিলার লিস্টের মধ্যেই কি এটা পড়ে না। এটা কি? বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। আচ্ছা বলো, এই যে আমি বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট বললো, এই যে অগ্রিম বিমা, অগ্রিম বিমা কি? অগ্রিম ব্যয়। অগ্রিম বিমা কি? অগ্রিম ব্যয়। তো যেহেতু অগ্রিম বিমা অগ্রিম ব্যয়, এটার জন্য বিপরীত দাখিলা হওয়া উচিত নাকি উচিত না? অগ্রিম বিমা অগ্রিম ব্যয়, এটার জন্য বিপরীত দাখিলা হওয়া উচিত।
কিন্তু অগ্রিম বীমাটা সম্পদ কোথায় থাকতে হবে? ডেবিটে থাকতে হবে, বাট আছে কোথায়? ক্রেডিটে। তাহলে বলো তো আমরা কি বিপরীত দাখিলা দিব? না, দিব না। এরপরেরটা কি আছে? অনুপার্জিত সেবায়। কি আছে স্যার? অনুপার্জিত সেবায়। আচ্ছা তোমরাই বলো অনুপার্জিত সেবা এটা কি? অনুপার্জিত সেবায় মানে কি? অগ্রিমায়। অগ্রিমায়টা কি? দায়। এটা কোথায় থাকা উচিত? ক্রেডিটে। আছে কোথায়? ডেবিটে। বলো আমরা কি বিপরীত দাখিলা দিব? তাহলে এই যে ম্যাপটা, এই যে সমন্বয় দাখিলা করলাম, এখানে আমরা টোটাল 1 2 3 4টা সমন্বয় দিলাম বা 4টা সমন্বয় দাখিলা করলাম। আমাদের ব্যাড লাক যে 4টার কোনোটার জন্যই কি হবে না? বিপরীত দাখিলা হবে না। ওকে স্যার? হুম? না এরকম তো হবে না। এমন হবে না। যদি বিপরীত দাখিলা করতে বলে মিনিমাম একটা হলেও থাকবে। এখন ধরো এরকমই দিয়ে দিচ্ছে, তো তুমি শুধু ঘরে এঁকে থুয়ে দিবা, আর কি করবে? নিচে একটা নোট লিখে দিবা যে বিপরীত দাখিলা দেওয়ার মতো কোনো সমন্বয় দাখিলা নেই। বুঝছো? ওকে ওকে স্যার, তো আমরা আরেকটা ম্যাথের সমন্বয় দাখিলা দেখি। ওকে, এটা সমন্বয় দাখিলা কোনো একটা ম্যাথের আমরা এখানে ক্রপ করে নিয়ে এসেছি আর কি। তো স্যার দেখো এই যে সমন্বয় দাখিলা এটা কার? মিস্টার তাহেরের, রাইট? তো আমরা সেম এখন বিপরীত দাখিলা দিব, দ্যাটস ওয়াই আমরা ঘর রাখলাম, নাম দিলাম মিস্টার তাহেরের বিপরীত দাখিলা। ওকে, তারিখ হচ্ছে 2000 মানে সাল হচ্ছে 2018 আমরা লিখলাম। ওকে ফাইন। এখন দেখো তো প্রথমটা কি? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এখানেও সেম হয়ে গেল। সাপ্লাইজ এটার জন্য বিপরীত দাখিলা হওয়ার কথা, আছে কোথায়? ক্রেডিটে, সো আমরা দিব না। আচ্ছা, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা তো হবেই না, এটা তো লিস্টেই পড়ে না। আচ্ছা, বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তোমরা বলো বকেয়া বেতন কি? বকেয়া ব্যয়। আর বকেয়া ব্যয়ের জন্য বিপরীত দাখিলা হয় নাকি হয় না? হয়। তবে শর্ত কি? বকেয়া বেতনটা যেহেতু দায়, ক্রেডিটে থাকতে হবে। আছে কোথায়? ক্রেডিটে। তাহলে বলো বিপরীত দাখিলা হবে নাকি হবে না? হবে। আচ্ছা, 3 নাম্বার সমন্বয় দাখিলার জন্য আমরা এখন বিপরীত দাখিলা দিব, রাইট? তাহলে আমরা কি দিব দেখো, ডিসেম্বর 31, এটা 3 নাম্বার, তাই না? আচ্ছা আমরা এখানে 3 দেই। ওকে, তাহলে এটা কি হচ্ছে? বকেয়া বেতনটা ক্রেডিট আছে, ডেবিট হয়ে যাবে। আমরা এখানে লিখি বকেয়া বেতন হিসাব। ওকে, ডেবিটে আমরা টাকা বসাবো কত? 10,000। আর বেতন হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। বেতন হিসাব এটা ক্রেডিটে বসবে 10,000। বুঝা গেল স্যার? বুঝতে পারলাম? গুড। আচ্ছা, এরপর ডিসেম্বরের সেম 31। আচ্ছা এখানে দেখো এই যে বিবিধ খরচ ডেবিট, বকেয়া বিবিধ খরচ ক্রেডিট। ওকে, আচ্ছা বকেয়া খরচটা কি? দায় না? তো দায় আছে কোথায়? ক্রেডিটে। তাহলে বলো এটার জন্য বিপরীত দাখিলা হবে নাকি হবে না? হবে। তাহলে আমরা এখন কি করব? বকেয়া বিবিধ খরচকে ডেবিট করে দিব, তাই না? বকেয়া বিবিধ খরচ হিসাব এটা ডেবিটে বসাবো, তাই না? কত বলো তো? 2000। আর বিবিধ খরচ ক্রেডিটে বসাবো, তাই তো? বিবিধ খরচ হিসাব ক্রেডিট কত? 2000। ওকে, আচ্ছা যেহেতু এটা দাখিলা, সো দাখিলার ক্ষেত্রে বা জাবেদার ক্ষেত্রে অবশ্যই কি দিতে হয়? ব্যাখ্যা দিতে হয়। কি দিতে হয়? ব্যাখ্যা। তাহলে এখানে কি ব্যাখ্যা দিব? যেহেতু বকেয়া বেতনের জন্য বিপরীত দাখিলা দেওয়া হতো, এখানে ব্যাখ্যা কি দিব? যেহেতু বকেয়া খরচের জন্য বিপরীত দাখিলা দেওয়া হলো। বুঝতে পারছো? তোমরা তো সবাই ব্যাখ্যা জানো। তাহলে এটার ব্যাখ্যা কি হবে? যেহেতু বকেয়া বেতনের জন্য বিপরীত দাখিলা দেওয়া হলো, এটা যেহেতু বিপরীত দাখিলা দেওয়া হলো। ওকে স্যার? ওকে, তাহলে আমরা কি শিখলাম? বিপরীত দাখিলা কি জিনিস, এটা কার উপর দিতে হয়, কাদের জন্য দিতে হয়, কখন দিতে হয়, কখন দিতে হয় না। ওকে, আচ্ছা গুড। তোমরা একটু ছবি তুলে নিবে এগুলোর, তোলো ছবি তুলো। তো স্যার এখন আমরা আলোচনা করব কি নিয়ে? সমাপনী দাখিলা নিয়ে। সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। ওকে, তো সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা এটাকে আমরা ইংলিশে কি বলি? ক্লোজিং এন্ট্রিস। কি বলি? ক্লোজিং এন্ট্রিস। ওকে, তো
সমাপনী দাখিলা আমরা যে দিব, দেখো আমি জাস্ট কার্যপত্রের কথা বলতেছি, যেহেতু আমরা কার্যপত্র অধ্যায়টা করতেছি। তো বিপরীত দাখিলা আমরা কার উপর ভিত্তি করে দিই বলো তো? সমন্বয় দাখিলার উপর। কিন্তু সমাপনী দাখিলা এটা কিন্তু আমরা সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে দিব না, শুধুমাত্র সমন্বয় দাখিলার উপর ভিত্তি করে সমাপনী দাখিলা দেয়া যাবে না। ওকে, আমরা সমাপনী দাখিলা দিব সমন্বিত রেয়ামিলের উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? আমরা তো এখানে যারা আছি সবাই কার্যপত্র করেছি না? ফার্স্টে কি ছিল? রেয়ামিল। দেন কি ছিল? সমন্বয়। এই সমন্বয়ের সাথে রেয়ামিলটাকে যোগ বিয়োগ করে আমরা যেই টাকাগুলো পাই ওই টাকাগুলোর নাম কি? সমন্বিত রেয়ামিল। এই সমন্বিত রেয়ামিলের ঘরে যারা আছে তাদের উপর ভিত্তি করে আমরা কি করব? সমাপনী দাখিলা দেব। ওকে, তাহলে এটা মাথায় থাকবে। তাহলে সমাপনী দাখিলা দিতে হয় কার উপর ভিত্তি করে? সমন্বিত রেয়ামিলের টাকাগুলোর উপর ভিত্তি করে। ওকে, আচ্ছা স্যার, এখানে আমরা যারা আছি আমরা সবাই জানি হিসাব কয় প্রকার? হিসাব 5 প্রকার না? আয়, ব্যয়, সম্পদ, দায়, আর কি বলো তো? মালিকানা সত্ত্ব। হিসাব কয় প্রকার? 5 প্রকার। আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের হিসাবকে আমরা 2টা গ্রুপে ভাগ করে ফেলতে পারি। কয়টা গ্রুপে? 2টা গ্রুপে। এই যে আয় আর ব্যয় এগুলো হলো অস্থায়ী হিসাব। এগুলো কি স্যার? অস্থায়ী হিসাব। কেন এগুলো অস্থায়ী হিসাব? বিকজ এই হিসাবগুলোর অস্তিত্ব ওই হিসাবকালের লাস্টের দিন বিলীন হয়ে যায়। ধরো আমরা 2025 সালের জন্য হিসাব করতেছি, তো 2025 সালের যত আয় আছে যত ব্যয় আছে এই আয়গুলো ব্যয়গুলো এরা কখনোই 26 সালে যাবে না। এরা কখনোই 26 সালে যাবে না। তাহলে 2025 সালের আমাদের হিসাবকালটা কত সাল? আমাদের হিসাবকালটা 2025, রাইট? তাহলে 2025-এর যত আয় আছে যত ব্যয় আছে এদের অস্তিত্ব 2025 সালেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই 2025 সালের ধরো সেবা আয়, হ্যাঁ, প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বার্তা, এইগুলো কখনোই 2026 সালে ট্রান্সফার হবে না। আবার 2025 সালের যত ব্যয় আছে, ধরো বেতন, সুদ, হ্যাঁ, বেতন প্রদান, সুদ প্রদান, ভাড়া প্রদান, কুড়িন, বিজ্ঞাপন, অবচয়, অবলোপন, যত ব্যয় আছে এই ব্যয়গুলো কখনোই 2026 সালে ট্রান্সফার হবে না। তাহলে 2025 সালের যত আয় সব কি হবে? মূলধনের সাথে যোগ হয়ে যাবে। কি হবে? যত ব্যয় সব কিছু মূলধন থেকে বিয়োগ হয়ে যাবে। তার মানে যত আয় আছে যত ব্যয় আছে এদের অস্তিত্ব কার সাথে মার্জ হয়ে যাবে? মূলধনের সাথে মার্জ হয়ে যাবে। এদের আলাদা আর কোনো কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। এই কারণে এই আয় ব্যয়গুলোকে আমরা অস্থায়ী হিসাব বলতে পারি। কি বলতে পারি? অস্থায়ী হিসাব। কারণ ওই নির্দিষ্ট হিসাবকালেই এদের অস্তিত্ব বিদ্যমান, পরবর্তী হিসাবকালগুলোতে এদের কোনো অস্তিত্ব থাকে না। এক হিসাবকালের আয় ব্যয় অন্য হিসাবকালে কখনোই কি হয় না? ট্রান্সফার হয় না। এগুলো মূলধনের সাথে মার্জ হয়ে যায়, একত্রিত হয়ে যায়। ওকে, কিন্তু এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এইগুলোকে আমরা স্থায়ী হিসাব বলতে পারি। কি বলতে পারি? স্থায়ী হিসাব। কেন? সম্পদ কি মূলধনের সাথে যোগ বিয়োগ হয়? দায় কি মূলধনের সাথে যোগ বিয়োগ হয়? হয় না। তাহলে মালিকানা সত্ত্ব এটা আলাদা একটা অস্তিত্ব, দায় একটা আলাদা অস্তিত্ব, সম্পদ আরেকটা অস্তিত্ব। সো এইগুলো ধরো আমি 2025 সালের হিসাব করতেছি, তো 2025 সালের লাস্ট ডেতে সমাপনী দিনে এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আছে এরা পরবর্তী বছরে কি হয়ে যাবে বলো তো? ব্যালেন্স বিডি হয়ে যাবে বা প্রারম্ভিক ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তার মানে 25 সালের সম্পদ সমাপনী সম্পদ, 26 সালের কি হবে? প্রারম্ভিক সম্পদ। 25 সালের সমাপনী দায় 26 সালের জন্য কি হয়ে যাবে? প্রারম্ভিক দায়। 25 সালের সমাপনী মূলধন প্রারম্ভিকের এই 26 সালের জন্য কি হয়ে যাবে? প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা বুঝতে পারলাম একটা হিসাবকালে সম্পদ, দায়, মূলধন এটা কি হয়? পরবর্তী হিসাবকালে ট্রান্সফার হয়ে যায় প্রারম্ভিক নামে, রাইট? দ্যাটস ওয়াই এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই হিসাবগুলোকে আমরা বলি স্থায়ী সম্পদ। আর আয় ব্যয় এদেরকে আমরা কি বলি? অস্থায়ী সম্পদ। কেন? এই আয় আর ব্যয় একটা নির্দিষ্ট হিসাবকালের আয় ব্যয়গুলোর অস্তিত্ব পরবর্তী
বছরে আর যায় না। থাকে না, পরবর্তী হিসাবকালে আর যায় না। এটা চলতি বছরের বা চলতি হিসাবকালের মূলধনের সাথে এটা কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। বুঝতে পেরেছে? তো এখন আমরা যদি এই আয় ব্যয় এই যে আয়গুলোকে কার সাথে আমরা মার্চ করব, মানে কার সাথে আমরা মানে সমন্বিত করব, মূলধনের সাথে। ব্যয়গুলোকে আমরা কার সাথে সমন্বিত করব, মূলধনের সাথে। এই আয়গুলো ব্যয়গুলো, আয়ের আরেকটা ধরন কি বলো তো, মুনাফা। আয়ের আরেকটা ধরন, ব্যয়ের আরেকটা ধরন কি, ক্ষতি। তাহলে আয় ব্যয় মুনাফা ক্ষতি। আরেকটা হলো উত্তোলন। আরেকটা কি স্যার, উত্তোলন। তাই এই আয় ব্যয় মুনাফা ক্ষতি, মুনাফা ক্ষতি আর কি উত্তোলনে, এই আইটেমগুলোর জন্যই আমরা কি করব, এই আইটেমগুলোকে আমরা কার সাথে মার্চ করব, মূলধনের সাথে। তাহলে আয় ব্যয় মুনাফা ক্ষতি উত্তোলন, এদের অস্তিত্ব মূলধনের সাথে সমন্বিত করার জন্য আমরা যে জাবেদা করি সেই জাবেদাটাকে বলা হয় সমাপনী জাবেদা। কি বলে, সমাপনী জাবেদা। বুঝছো? ওকে, তাহলে আমরা আমাদের হিসাবগুলোকে কয় ভাগ করি, আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব। ওকে, সবার জন্যই কি আমরা সমাপনী দাখিলা দিব না, কার জন্য দিব, আয় আর ব্যয়ের জন্য। কার জন্য, আয় আর ব্যয়ের জন্য। এখন এই আয় ব্যয়গুলোকে আমরা একটু এক্সটেন্ড করতে পারি, আয় মুনাফা ব্যয় ক্ষতি, আয় মুনাফা ব্যয় ক্ষতি, আরেকটা কি, উত্তোলন। তো এই পাঁচটাকে আমরা কি করি, হয় মূলধনের সাথে যোগ করি অথবা মূলধন থেকে মাইনাস করি। তোমাদের মনে আছে তোমরা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখিয়েছো না? তো ওই যে টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানোর সময় তোমরা কি আয়ের জন্য কোনো ঘর আঁকো না, ব্যয়ের জন্য ঘর আঁকো না, তাহলে কি করো, সম্পদের জন্য ঘর আঁকো, দায়ের জন্য ঘর আঁকো, মূলধনের জন্য ঘর আঁকো, রাইট? তাহলে আয় ব্যয় উত্তোলন এদের জন্য তো ঘর আঁকো না, এদেরকে কি করো, হয় মূলধনের সাথে যোগ করো নয়তো বা মূলধনের থেকে মাইনাস করে দাও। তো এই আয় ব্যয় মুনাফা ক্ষতি উত্তোলনগুলোকে মূলধনের সাথে যোগ করার জন্য বা মূলধন থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা যে জাবেদা দিই, ওই জাবেদাটার নামই কি স্যার, সমাপনী জাবেদা। কি স্যার, সমাপনী জাবেদা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে আসো সমাপনী দাখিলার বিষয়টা নিয়ে আরেকবার একটু রিভিউ করি। সমাপনী দাখিলা দেয়া হয় সমন্বিত রেয়ামিলের উপর ভিত্তি করে, রাইট? তবে সমন্বিত রেয়ামিলে যত দফা থাকবে বা যত হিসাব থাকবে সবগুলো দফা বা সবগুলো হিসাবের জন্য আমরা সমাপনী দাখিলা দিব না। ওকে, কাদের জন্য দিব, তাদের একটা লিস্ট আমরা এখানে দেখি, যে সমস্ত দফা আইটেম বা হিসাবের জন্য আমরা সমাপনী দাখিলা দিব। হ্যাঁ, তারা কারা, যত আয় আছে সবগুলো আয়ের জন্য আমরা সমাপনী দাখিলা দিব। দেন কি স্যার, যত ব্যয় আছে সবগুলো ব্যয়ের জন্য আমরা সমাপনী দাখিলা দিব। এরপরে কি স্যার, নিট মুনাফা যদি হয় আমাদের, এই নিট মুনাফার জন্য আমরা কি করব, সমাপনী দাখিলা দিব। অথবা যদি আমাদের নিট ক্ষতি হয় আমরা নিট ক্ষতির জন্য কি করব, সমাপনী দাখিলা দিব। অথবা যদি উত্তোলন থাকে কোয়েশ্চেনের মধ্যে, এই উত্তোলনের জন্য আমরা কি করব, সমাপনী দাখিলা দিব। তাহলে আমরা একটু মুখস্থ করে ফেলি, সমাপনী দাখিলা হয় কয়টা আইটেমের জন্য, 5টা। ওই বিপরীত দাখিলা হয় কয়টা, 5টা। ওইটা কি কি, বকেয়া আয় বকেয়া ব্যয়, অগ্রিম আয় অগ্রিম ব্যয়, সাপ্লাইজ। আর এখানে সমাপনী দাখিলা হয় কয়টা, 5টা, আয় ব্যয় নিট মুনাফা নিট ক্ষতি আরেকটা কি উত্তোলন, এই 5টার জন্য। ওকে স্যার, আচ্ছা। এই তাহলে আমাদের আমরা আবারও বলো তো, সমাপনী দাখিলা কার উপর ভিত্তি করে দিবা, সমন্বিত রেয়ামিলের উপর ভিত্তি করে দিবা, তাই না? আচ্ছা, এই যে এখানে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। এই যে এক্সাম্পলটা এখানে দেখো, এই যে সমন্বিত রেয়ামিল, এটা না? তো সমন্বিত রেয়ামিলের মধ্যে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 কয়টা আইটেম আছে, 11। এই 11টা আইটেম প্রত্যেকটার জন্য আমরা কি সমাপনী দাখিলা দিব বলো না? আমরা কিন্তু প্রত্যেকটার জন্য দিব না। যেমন ধরো এই যে 17,000, এটার নাম কি, আয়, এটার জন্য হবে নাকি হবে না, এটা যেহেতু আয় এটার জন্য হবে। ওকে, এই যে 200, এই 200-র নাম কি, সাপ্লাইজ। সাপ্লাইজ কি, সম্পদ, এটার জন্য কি হবে না, সম্পদ, এটার জন্য হবে না। এই যে 2000, এটার নাম কি, অগ্রিম বীমা। অগ্রিম বীমা কি, সম্পদ। অগ্রিম বীমা কি, সম্পদ। অগ্রিম ব্যয় কি, সম্পদ না, তো এটার জন্য হবে না। এই যে 10,000, এটার নাম কি, আসবাবপত্র। সম্পদ, হবে না, এটার জন্য সমাপনী হবে না। এই যে 20,000 টাকা, এটা কি, যন্ত্রপাতি, এটার জন্য কি হবে না, এটার জন্য হবে না। এই যে কত আছে,
4800 এটা কি না। পুঞ্জীভূত অবচয় হবে না। না, এটার জন্য হবে না। এটা হবে। ওকে স্যার, এখানে 1000 আছে কি অনুপার্জিত সেবায় মানে কি অগ্রিমায়, অগ্রিমায় কি আয় না দায়? দায়। দায়, এটার জন্য কি হবে না, এটার জন্য হবে না। এই যে 13000 এটার নাম কি মূলধন, এটার জন্য কি হবে না, এটার জন্য হবে না। এই যে 800 এটা কি সাপ্লাইজ, হবে না। এটা সাপ্লাইজ খরচ, এটা কি স্যার সাপ্লাইজ খরচ, এটা এখানে ভুল আসছে, এটা সাপ্লাইজ খরচ, তাহলে এটার জন্য হবে নাকি হবে না? ইয়েস হবে। এই যে 1800 এটা কি অবচয় খরচ, এটার জন্য হবে নাকি হবে না? ইয়েস হবে। বীমা এই যে খরচ। 1000 এটা কি বীমা খরচ, এটার জন্য হবে নাকি হবে না? ইয়েস হবে। নিট লাভের জন্য। এই যে নিট লাভ দেয়া আছে কত 13,40,000, যদিও নিট লাভ সরি 13,400 সরি। আচ্ছা দেখো নিট লাভটা আমরা কিন্তু সমন্বিত রেয়ামিলে পাচ্ছি না, নিট লাভটা পাই আইবি বর্ণিত। তো এই যে নিট লাভ 13,400 এটার জন্য হবে নাকি হবে না? ইয়েস হবে। বুঝতে পারছো? তা সমন্বিত রেয়ামিলের মধ্যে যারা আছে কার কার জন্য আমরা সমাপনী দাখিলা দিব আর কার কার জন্য সমাপনী দাখিলা দিব না, আমরা কি বুঝতে পেরেছি? গুড। তো সমাপনী দাখিলা যখন তুমি দিবা অবশ্যই তোমার সমন্বিত রেয়ামিলের আইটেম মানে অ্যামাউন্টটা দরকার, ওকে, না হলে তোমার ভুল হয়ে যাবে। তো স্যার আমরা সবাই জানি সমাপনী দাখিলা কার জন্য দিতে হয়? আয়ের জন্য, ব্যয়ের জন্য, মুনাফার জন্য, ক্ষতির জন্য, উত্তোলনের জন্য। তো আসো দাখিলাগুলা কিভাবে দিব, জাবেদাটা কিভাবে দিব সেটা একটু দেখি। দেখো আমরা এট ফার্স্ট দিব কার জন্য বলো তো? আয়ের জন্য। তো আমরা সমাপনী দাখিলা যখন দিব কয়টা আইটেমের জন্য সমাপনী দাখিলা দিব? 5টা, আয়, ব্যয়, মুনাফা, ক্ষতি, উত্তোলন। ওকে, তো এট ফার্স্ট আমরা সমাপনী দাখিলা দিচ্ছি কার জন্য? আয় সমূহের জন্য। তো আয় সমূহ বলতে আমরা কি একটা আয়কে বুঝি না সবগুলো আয়? তার মানে আমাদের আয় বিবরণের ক্রেডিটে যতগুলো আয় থাকবে অথবা আমাদের সমন্বিত রেয়ামিলের মধ্যে যতগুলো আয় থাকবে প্রত্যেকটা আয়কে আমরা কি করব? ডেবিট। কি করব? ডেবিট। ধরো আমাদের যদি 5টা আয় থাকে 5টা আয়কে আমরা কোথায় লিখব? ডেবিট। আর এই 5টা আয়ের যোগফলকে আমরা কি লিখব? ক্রেডিট। কি নামে? আয় বিবরণী নামে। তাহলে আয় সমূহ কি হয়ে যাবে? ডেবিট। আয় সমূহ কি হয়ে যাবে? ডেবিট। আর আয় বিবরণী কি হয়ে যাবে? ক্রেডিট। আচ্ছা এটা মুখস্থ করার কিছু না, আমি জাস্ট ট্রিক্সটা তোমাদেরকে বলি। তুমি সমাপনী দাখিলা দিচ্ছ কার কার জন্য বলো? 1 আয়, 2 ব্যয়, 3 মুনাফা, তাই তো, 4 ক্ষতি, 5 উত্তোলন। ওকে, আমরা সমাপনী দাখিলা দিই কয়টার জন্য? এই 5টার জন্য, তাই না? এখানে দেখো একটা ট্রিক্স আমি শিখাই তোমাদেরকে। যখন তুমি সমাপনী দাখিলা দিবা যেমন আয় এটা কি? ডেবিট। সরি আয় কি স্যার? আয়ের ঠিকানা কি? ক্রেডিট। আচ্ছা ব্যয়ের ঠিকানা কি? ডেবিট। মুনাফা নো, মুনাফার ঠিকানা কি? ক্রেডিট। ক্ষতির ঠিকানা কি? ডেবিট। উত্তোলনের ঠিকানা কি? ডেবিট। আমরা তো এগুলো জানি। তাহলে আয়ের দিক ক্রেডিট, ব্যয়ের দিক ডেবিট, মুনাফার দিক ক্রেডিট, ক্ষতির দিক কি? ডেবিট, উত্তোলনের দিক কি? ডেবিট। এগুলো আমরা জানি না? অবশ্যই জানি, খুব ভালো করে জানি, তাই না? ওকে, এখন আমরা যখন সমাপনী দাখিলা দিব যার জন্য দিব তার দিকটা আমরা চেঞ্জ করে দেব। তার দিকটা কি করব? যেমন দেখো তুমি আয়ের জন্য যদি সমাপনী দাখিলা দাও আয় ক্রেডিট, বাট আয়গুলোকে কি করে দিবা? ডেবিট করে দিবা। তুমি যদি ব্যয়ের জন্য সমাপনী দাখিলা দাও ব্যয় ডেবিট, বাট ব্যয়গুলোকে কি করে দিবা? ক্রেডিট করে দিবা। তুমি যদি মুনাফার জন্য সমাপনী দাখিলা দাও মুনাফা ক্রেডিট, বাট মুনাফাকে ডেবিট করে দিবা। কি করে দিবা? ডেবিট। এখানে মুনাফা ডেবিট হয়ে যাবে, তাই না? আচ্ছা তুমি যদি ক্ষতির জন্য সমাপনী দাখিলা দাও ক্ষতি কি? ডেবিট, বাট ক্ষতিকে তুমি কি করবা? ক্রেডিট করে দিবা। যদি উত্তোলনের জন্য সমাপনী দাখিলা দাও উত্তোলন কি? ডেবিট, বাট উত্তোলনকে তুমি কি করে দিবা? ক্রেডিট করে দিবা। ওকে, বুঝতে পারছো? তাহলে সমাপনী দাখিলা 5টার জন্য দেয়া হয়, আর আমরা যখন যার জন্য সমাপনী দাখিলা দিব সে যেদিকে আছে সমাপনী দাখিলায় তাকে আমরা উল্টা করে দিব। আয় ক্রেডিটে অ্যাজ ইউজুয়ালি আয় কোথায় থাকে? ক্রেডিটে, বাট আয়কে আমরা ডেবিট করে দিব। অ্যাজ ইউজুয়ালি ব্যয় কোথায় থাকে? ডেবিটে, বাট ব্যয়কে আমরা সমাপনী দাখিলায় কি করে দিব? ক্রেডিট করে দিব। অ্যাজ ইউজুয়ালি মুনাফা কোথায় থাকে? ক্রেডিটে, বাট সমাপনী দাখিলার মধ্যে আমরা মুনাফাকে কি করে দিব? ডেবিট।
অ্যাজ ইউজুয়ালি মুনাফা ক্ষতি কোথায় থাকে ডেবিটে, বাট সমাপনী দাখিলা দেওয়ার সময় আমরা ক্ষতিকে কি করে দিব, ক্রেডিট করে দিব। অ্যাজ ইউজুয়ালি উত্তোলন কোথায় থাকে ডেবিটে, বাট সমাপনী দাখিলা দেওয়ার সময় আমরা উত্তোলনকে কি করে দিব, ক্রেডিট করে দিব। বুঝছে? গুড। এটা একটা ট্রিক্স। আরেকটা ট্রিক্স বলি, আমরা একটু সম্পর্ক খুঁজবো। হ্যাঁ, আয় আর ব্যয় এই দুটার সম্পর্ক হলো আয় বিবরণীর সাথে। কার সাথে? আয় বিবরণীর সাথে। আর বাকি যে তিনটা আছে মুনাফা ক্ষতি উত্তোলন, এদের সম্পর্ক হলো মূলধনের সাথে। কার সাথে স্যার? মূলধনের সাথে। আয় ব্যয়, আচ্ছা আয় ব্যয় নিয়ে আমরা কি করি, আয় বিবরণী বানাই। সো আয় আর ব্যয় এই দুইটার জন্য তুমি যখন সমাপনী দাখিলা দিবা তখন তুমি কাকে ব্যবহার করবা, আয় বিবরণীকে। কাকে ব্যবহার করবা? আয় বিবরণীকে। মুনাফা ক্ষতি উত্তোলন এই তিনটার সম্পর্ক কার সাথে? মূলধনের সাথে। এবার দেখো আমি তোমাদেরকে সমাপনী দাখিলাটা কত সহজে বুঝাইতে পারি। ওকে, আমরা আয়ের জন্য সমাপনী দাখিলা দিব, রাইট? আচ্ছা, নিয়ম কি, আয় যেদিকে আছে সমাপনী দাখিলা কি হবে, উল্টার দিকে চলে যাবে। তাহলে আয় আছে ক্রেডিটে, হয়ে যাবে কি আয় ডেবিট। তাহলে ক্রেডিটে কে যাবে? আয় বিবরণী। কেন আয় বিবরণী? কারণ আয়ের সাথে কার সম্পর্ক? আয় বিবরণী। সো এখানে আয় বিবরণী ক্রেডিট। আবার দেখো তুমি যখন ব্যয়ের জন্য সমাপনী দাখিলা দিবা, ব্যয় কি ডেবিট, বাট ব্যয়কে আমরা কি করে দিব, ক্রেডিট। আর ব্যয়ের সাথে কার সম্পর্ক? সো আয় বিবরণীকে কি করে দিবা, ডেবিট। বুঝছো? আচ্ছা, মুনাফা এটা কি ক্রেডিট, বাট মুনাফার জন্য যখন সমাপনী দাখিলা দিবা মুনাফা কি হয়ে যাবে, ডেবিট। তো মুনাফা ক্ষতি উত্তোলন এদের সাথে কার সম্পর্ক? মূলধনের। সো আমরা যদি মুনাফা ক্ষতি উত্তোলন এদের জন্য সমাপনী দাখিলা দিতে চাই তাহলে আমরা কাকে ব্যবহার করব বলো তো? মূলধনকে ব্যবহার করব। তাহলে মুনাফা আছে কোথায়, ক্রেডিট। এখন দেখো তো আমরা মুনাফাকে কি করে দিলাম, এই যে মুনাফার সমাপনী দাখিলা দেওয়ার জন্য মুনাফা কি হয়ে গেল, ডেবিট। আর ক্রেডিটে কে চলে গেল, মূলধন। সেম, ক্ষতি ডেবিটে থাকে তাই না? তাহলে ক্ষতির জন্য আমরা যদি সমাপনী দাখিলা দিতে চাই ক্ষতিকে আমরা কি করে ফেললাম, ক্রেডিট। আর ডেবিটে কাকে নিয়ে গেলাম, মূলধনকে। আবার দেখো এই যে উত্তোলন, উত্তোলনের জন্য যদি সমাপনী দাখিলা দিতে চাই উত্তোলন অ্যাজ ইউজুয়ালি কোথায় থাকে, ডেবিটে। বাট আমরা এখন উত্তোলনকে কি করব, ক্রেডিট। আর ডেবিট করব কাকে, মূলধন। তো দেখো স্যার আয় আর ব্যয়, এই আয় ব্যয়ের সাথে সম্পর্ক কার, আয় বিবরণীর। সো আয় এবং ব্যয় এদের জন্য যদি সমাপনী দাখিলা দিতে চাও সমাপনী দাখিলায় কাকে ব্যবহার করবা, আয় বিবরণীকে। অনেকে আয় বিবরণী না লিখে আয় সারাংশ লিখে, দুটোটাই রাইট। আয় বিবরণী আয় সারাংশ একই কথা। আর মুনাফা ক্ষতি উত্তোলন এই তিনটার সাথে সম্পর্ক কার, মূলধনের। সো এই তিনটার জন্য তুমি যদি সমাপনী দাখিলা দিতে চাও তাহলে সমাপনী দাখিলায় তুমি কাকে ব্যবহার করবা, মূলধনকে। আর যার জন্য তুমি সমাপনী দাখিলা দিচ্ছ তাকে উল্টা দিকে নিতে হয়। ওকে, এখন বলো আমরা কি সমাপনী দাখিলা দিতে পারবো? ওকে, সহজ না বলো বিষয়গুলো? ওকে স্যার, তো চলো এখন আমরা সমাপনী দাখিলার একটা এক্সাম্পল প্র্যাকটিস করে দেন আমরা আমাদের ক্লাসটা শেষ করি। ওকে, আচ্ছা এখানে একটা ম্যাথ আমি ক্রপ করে নিয়ে এসেছি। এটা একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, কোনো একটা বোর্ডের পুরো কার্যপত্র মানে আমি মানে করা ছিল, এটাকে ক্রপ করে এখানে দিয়েছি। এখন ধরো আমাদের কোয়েশ্চেনটা এরকম যে তোমাকে বললো সমাপনী দাখিলা করো। কি করো? সমাপনী দাখিলা করো। ওকে, তো খতে আর্থিক বিবরণী দেয়া আছে, গতে বললো সমাপনী দাখিলা দাও। তো আমরা এখন সমাপনী দাখিলা দিব। ওকে, আর সমাপনী দাখিলা যদি আমরা দিতে চাই আমরা কার উপর ভিত্তি করে দিব, সমন্বিত রেয়ামিলের উপর ভিত্তি করে দিব। এছাড়াও আমাদের নিট মুনাফা দরকার, যেটা আমরা কোত্থেকে পাবো, আয় বিবরণী থেকে পাবো। অথবা তুমি চাইলে আয় বিবরণীর উপরও ভিত্তি করে দিতে পারো, বাট মূলত অ্যামাউন্টগুলো ইউজ করতে হবে কার, সমাপনী রেয়ামিলের অ্যামাউন্টগুলো তোমার ইউজ করতে হবে। ওকে, আচ্ছা আমি একটু কারেকশন করি ম্যাথটাকে আরেকটু রিচ করার জন্য। হ্যাঁ, কারেকশনটা হলো এই যে এখানে যন্ত্রপাতি আছে না স্যার, ধরো আমি যন্ত্রপাতিটাকে কেটে দিলাম, যন্ত্রপাতিটাকে আমি নাম দিলাম উত্তোলন। কথা না স্যার প্লিজ, যন্ত্রপাতিটার নাম কি দিলাম, উত্তোলন। হ্যাঁ, একটু কারেকশন করে নিলাম যেন আমরা ভালোভাবে ম্যাথটা করতে পারি। ওকে স্যার, এবার আসো অ্যাট ফার্স্ট আমরা একটু ফাইন্ড আউট করি যে সমাপনী দাখিলা যে আমরা দিব সমাপনী দাখিলাটা কাদের জন্য দিব। ওকে ফাইন, দেখো ফার্স্ট অফ অল এটা কি, সেবায়। বলো তো স্যার সেবায়ের জন্য, এটা তো আয়, আয়ের জন্য সমাপনী দাখিলা হয় নাকি হয় না? ইয়েস হয়। সাপ্লাইজ মানে কি? আচ্ছা সাপ্লাইজ মানে কি, সম্পদ, এটার জন্য হবে না।
অগ্রিম ব্যয় কি সম্পদ, এটার জন্য হবে না। আসবাবপত্র সম্পদ, এটার জন্য হবে না। উত্তোলনের জন্য সমাপনী দাখিলা হয় নাকি হয় না? হয়। পুঞ্জীভূত অবচয়, এটার জন্য হবে না। অনুপার্জিত সেবা হচ্ছে অগ্রিমায়, অগ্রিমায়ের দায়, এটার জন্য হবে না। মূলধন, এটার জন্য হবে না। সাপ্লাইস খরচ হবে, অবচয় খরচ ব্যয় হবে, বিমা খরচ ব্যয় হবে, নেট লাভ এটার জন্য কি হবে। তাহলে দেখো এখানে অনেকগুলো আইটেম দেয়া আছে বিবরণীর ঘরে, বা অনেকগুলো হিসাব দেয়া আছে, টোটাল 12টা হিসাব দেয়া আছে। আমরা কিন্তু 12টা হিসাবের জন্যই কি করব না, সমাপনী দাখিলা দিব না। এই 12টা হিসাবের মধ্যে যারা আয়, যারা ব্যয়, যারা উত্তোলন, যারা মুনাফা বা ক্ষতি, শুধুমাত্র আমরা তাদের জন্যই কি করব, সমাপনী দাখিলা দিব। তো সমাপনী দাখিলা তো এক ধরনের জাবেদা, সো আমরা এখন একটা জাবেদার ছক আঁকবো। ওকে, তো আমরা এখানে লিখি আলিফ এন্টারপ্রাইজ, আলিফ এন্টারপ্রাইজ এর সমাপনী দাখিলা। ওকে, আচ্ছা, আলিফ এন্টারপ্রাইজের সমাপনী দাখিলা একদম অ্যাজ ইউজুয়াল একটা জাবেদার ঘর আমরা আঁকলাম, সাধারণ জাবেদার। ওকে, তারিখ, বিবরণ, এখানে কি হবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, আর এখানে কি হবে স্যার, ক্রেডিট টাকা। ওকে স্যার, আমরা ঘর আঁকলাম। কত সাল এটা, 2018 ইন, ওকে, ডিসেম্বর 31। প্লিজ স্যার, তো অ্যাট ফার্স্ট আমাদেরকে সমাপনী দাখিলা দিতে হয় কার জন্য, আয়ের জন্য। এটা সিকোয়েন্স আছে, অ্যাট ফার্স্ট কি, আয়ের জন্য। তাহলে আমরা একটু দেখি এখানে কয়টা আয় আছে স্যার, সেবা আয় তো আয়, তাই না? আর কয়টা আয় আছে এখানে, আর আছে নাই, তার মানে আমাদের আয় কয়টা আছে, একটা। সো একটা আয়ের জন্য আমরা দিব। আচ্ছা, তাহলে আয় তো ক্রেডিট, বাট এখন কি হয়ে যাবে, ডেবিট। তাহলে আমরা এখানে কি লিখব, সেবা আয় হিসাব ডেবিট, তাই না? আর আয় বিবরণী কি হবে, ক্রেডিট। আয় বিবরণী ক্রেডিট, অথবা আয় সারাংশ হিসাব ক্রেডিট। ওকে, তাহলে সেবা আয় ডেবিট কত টাকা হবে, টাকা ধরবা কোনটা বলো তো, এই যে সমন্বিত রেভিলের কত, 17,000। ওকে, আয় বিবরণী ক্রেডিট কত, 17,000। ওকে, আমরা এখানে কি লিখব, সেবা আয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। স্থানান্তর করা হলো, বুঝছো, সেবা আয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। ওকে, সেম ডিসেম্বর 31। এবার আমরা সমাপনী দাখিলা দিব কার জন্য, ব্যয়ের জন্য। কার জন্য, ব্যয়ের জন্য। তাহলে এখানে কয়টা ব্যয় আছে দেখো তো, 1 2 3, কয়টা, তিনটা ব্যয় না, 2 3, 1 2 3, এই তিনটা। তো ব্যয় তো ডেবিট হয়, বাট এখন আমরা ব্যয়কে কোথায় লিখবো, ক্রেডিট। তাহলে তিনোটা ব্যয় ক্রেডিট হয়ে যাবে। তো ডেবিট হবে কে, আয় বিবরণী। তাহলে আমরা এখন আয় সারাংশ বা আয় বিবরণীকে ডেবিট লিখব, আয় বিবরণী ডেবিট, রাইট। আর সবগুলো ব্যয় কি হয়ে যাবে, ক্রেডিট। সাপ্লাইস খরচ হিসাব ক্রেডিট। তারপরে কি হবে, অবচয় হিসাব ক্রেডিট। তারপরে কি হবে, বিমা খরচ হিসাব ক্রেডিট, রাইট। তাহলে সাপ্লাইস খরচ কত টাকা বলো তো, এই যে সমন্বিত রেয়ামিলটা দেখবা, হ্যাঁ, 800 টাকা। কত স্যার, 800। অবচয় 1800 টাকা। ওকে, বিমা খরচ 1000 টাকা হলো। মানে এই তিনটাকে যোগ করলে কত হয়, 3600, এই 3600 টাকা। আয় বিবরণী ডেবিট কত হবে, এখানে যদি যেমন ব্যয় একাধিক, সবগুলো ব্যয় ক্রেডিট। যদি একাধিক আয় থাকতো সবগুলো আয় কি হতো,
ওই সবগুলো এর যোগফলকে আমরা ক্রেডিটে বসাতাম, তাই না? তো এখানে আমরা কি লিখবো বলো তো? যেহেতু ব্যয় সমূহকে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো, আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। ওকে স্যার, হয়ে গেছে। 31। তাহলে আমাদের আয় গেল, ব্যয় গেল। এবার আমরা কি মুনাফা বা ক্ষতির জন্য সমাপনী দাখিলা দিব। দেখো একই প্রশ্নে মুনাফা ক্ষতি দুইটাই থাকবে। নিট মুনাফা হলে ক্ষতি থাকবে না, নিট ক্ষতি হলে মুনাফা থাকবে না। তো আমাদের কোয়েশনে কি দেয়া আছে? কি দেয়া আছে? নিট লাভ। নিট লাভ কয় টাকা দেয়া আছে? 13,400। তো নিট মুনাফা 13,400। আমরা জানি নিট মুনাফা কি? ক্রেডিট। কিন্তু এখন আমরা বসাবো কোথায়? অনেকে বলতে পারে স্যার এখানে তো নিট মুনাফা ডেবিটে বসেছে, এখানে কোথায় বসেছে? এটা হলো নিট মুনাফার প্রকৃত জায়গা। তাহলে নিট মুনাফা কোথায়? ক্রেডিটে, তাই না? সো আমরা এখন নিট মুনাফাকে কি করব? ডেবিট। আর নিট মুনাফার সাথে সম্পর্ক কার? মূলধনের। সো আমরা মূলধনকে কি কি লিখব? ক্রেডিট। তাহলে নিট মুনাফা ডেবিট। আর কি লিখব? মুনাফা ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট, কারণ মুনাফার সাথে সম্পর্ক কার? মূলধনের। কয় টাকা? 13,400। 13,400 হলো। তাই আমরা এখানে কি লিখব? যেহেতু নেট মুনাফাকে মূলধনের সাথে সমন্বয় করা হলো, মূলধনের সাথে সমন্বয় করা হলো। ওকে স্যার। আচ্ছা, তো নেট মুনাফা দিলাম, নেট ক্ষতি তো আর নাই। লাস্ট ওয়ান কি? উত্তোলন। এখন বলো আমাদের অঙ্কে উত্তোলন আছে না নাই? ইয়েস, উত্তোলন আছে। তো উত্তোলন অ্যাজ ইউজুয়ালি কোথায় থাকে? ডেবিটে থাকে না? কিন্তু আমরা এখন উত্তোলনকে কি করে দিব? ক্রেডিট। আর উত্তোলনের সাথে কার সম্পর্ক বলো তো? মূলধনের। সো মূলধন কি হয়ে যাবে? ডেবিট। ওকে, লাস্ট ওয়ান। আচ্ছা, মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। কত টাকা স্যার? 20,000। আচ্ছা, আমরা এখানে কি লিখব? যেহেতু মূলধনের সাথে উত্তোলনকে সমন্বয় করা হলো, মূলধনের সাথে উত্তোলনকে সমন্বয় করা হলো। আচ্ছা, যেহেতু মূলধনের সাথে উত্তোলনকে সমন্বয় করা হলো। আচ্ছা, আমরা কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছে? তাহলে আমরা কি শিখলাম? সমাপনী দাখিলা কার উপর ভিত্তি করে দিতে হয়? সমন্বিত রেয়ামিল, আয় বিবরণী এদের উপর ভিত্তি করে দেয়া হয়। 2, সমাপনী দাখিলা কাদের জন্য দেয়া হয়? 3, সমাপনী দাখিলা কিভাবে দেয়া হয়? ওকে, তো আমাদের আজকের ক্লাসটা ছিল বিপরীত দাখিলা আর সমাপনী দাখিলার উপর। যারা পুরো ক্লাসটাই ছিল, কোঅপারেট করছো, আশা করি তারা সবাই খুবই স্পষ্টভাবে সব বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, এরপরে তোমরা ভিডিওটা যদি দেখো কনফিউশন দূর হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।